হাই, আমি সুদীপ্ত। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা উচ্চ মাধ্যমিকে ফিজিক্স তড়িৎ ক্ষেত্র অধ্যায়টা করছিলাম। এর আগের লেকচারে আমরা এই অধ্যায়ের বেশ কিছু উদাহরণ সলভ করেছি। আজকে আমরা আরও কিছু উদাহরণ সলভ করব। যে প্রসিডিউরে আমরা করি, আমাদের উদ্দেশ্য হলো বইটা A to Z সলভ করা। তো উদাহরণগুলো আমাদের সেভাবেই ধরে ধরে করা আছে এখানে। এর পরবর্তীকালে যখন আমরা অনুশীলনী অঙ্ক করব, তখন কিন্তু একটু ফাস্ট ওয়েতে করব। সো এই অঙ্কগুলো একটু স্লো করা হলেও একটু বুঝে নাও কী করে ক্যালকুলেশনগুলো করতে হয়, কারণ তোমাদের ক্যালকুলেশনটা তো ফাস্ট শিখতে হবে। সব কিছু ক্যালকুলেটারে করলে হবে না, ক্যালকুলেটর ছাড়াও নিজেদের মধ্যে কী করে ক্যালকুলেশন করতে হয় সেটাও শিখতে হবে। হাতে ক্যালকুলেশনটা খুব দরকার। ঠিক আছে, আজকে ভিডিও শুরু করি। আজকে আমাদের 6th লেকচার এই অধ্যায়ের। প্রথম কোশ্চেনটা দেখি, দুটি বিন্দু আধানের মধ্যে স্থির তড়িৎ বল। আচ্ছা, দুটো বিন্দু আধান আছে, একটা দুটো, ওকে। দুটি বিন্দু আধান আছে, একটা হলো Q1 আর একটা Q2। তাদের মধ্যবর্তী দূরত্ব আছে মনে করো R। তাহলে বলছে দুটি বিন্দু আধানের মধ্যে স্থির তড়িৎ বল এবং দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু ভরের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল। আচ্ছা, দুটো বিন্দু ভর আছে, এই দুটো বিন্দু ভরই আছে মনে করো। ঠিক আছে, একটার ওজন হলো M1, একটার ওজন না, একটার ভর হলো M1, একটার ভর হলো M2। আচ্ছা, M1 ভরের আধান Q1 আর M2 ভরের আধান Q2। বলছে যথাক্রমে আধান দুটির এবং ভর দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, অর্থাৎ বলছে স্থির তড়িৎ বল, যেটা আমরা কুলম্বের ফর্মুলা থেকে অলরেডি পড়ে এসেছি, সেটা কি বলছে? সেটা বলছে 1/r²। ঠিকভাবে আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, মহাকর্ষীয় বল আছে, সেটাও কি বলছে 1/r²। আচ্ছা, আমরা তো এটা অলরেডি জানি। আচ্ছা, আমরা বেসিক্যালি এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হলো, দেখো, যদি দুটি বিন্দু ভর হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, একটি ভরের আধান M1, একটি ভর M1 আর আধান মনে করো Q1, আরেকটির ভর M2 বিন্দু আধানের আর আধানের পরিমাণ Q2। আচ্ছা, তাদের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল কি জানি? 1/4πε0 Q1 Q2/r², এত নিউটন। আচ্ছা, আর গ্র্যাভিটেশনাল আকর্ষণ বল মানে মহাকর্ষীয় আকর্ষণ বল জানি Gmm/r², মানে Gm1 m2/r²। এই দুটো ফর্মুলা আমরা জানি, ওকে। এবার আমরা অঙ্কে যাচ্ছি। এটা হলো প্রথম যে লাইনটা এখানে বলে দিয়েছে, প্রথম যে লাইনগুলো এখানে বলে দিয়েছে, সেই লাইনটার আমি মানে বললাম। আচ্ছা, বলছে তাহলে একটি ইলেকট্রন ও একটি প্রোটনের মধ্যবর্তী স্থির তড়িৎ বল Fc আর মহাকর্ষীয় বল Fgর তুলনা করো। আচ্ছা, বলছে যদি এই প্রথম যে বলটা আছে, যেটা প্রথম যে বিন্দু আধানটা ধরেছি, সেটাকে মনে করো একটা ইলেকট্রন, এটা ওকে। আচ্ছা, সেকেন্ড যেটা আছে সেটাকে মনে করো প্রোটন, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নে বলেছে একটি ইলেকট্রন একটি প্রোটনের মধ্যে স্থির তড়িৎ বল আর মহাকর্ষীয় বলের তুলনা করতে হবে। তাহলে আমার কি কি বের করতে হবে? প্রথমে আমাদের একটি প্রোটন একটি ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল আছে সেটা বার করতে হবে। কোন কোন আকর্ষণ বল বার করতে হবে? একটা হলো মহাকর্ষীয় আকর্ষণ বল, একটি কি আমাদের কুলম্বীয় আকর্ষণ বল। আচ্ছা, তাহলে আমাদের ইলেকট্রন ও প্রোটনের এখন কি জানতে হবে? ভরগুলো জানতে হবে এবং আধানগুলো জানতে হবে, আমাদের যদি এই ফর্মুলা দুটোতে আমাদের মান বসাতে হয়, তাই তো? 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা। আচ্ছা, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখি, ইলেকট্রনের ভর কত? 9.8 × 10⁻³ কেজি, ওকে। আচ্ছা, একটা ইলেকট্রনের আধান কত? Q1 = -E = -1.6 × 10⁻⁹ কুলম্ব। আচ্ছা, এটা তো গেল ইলেকট্রনের। আর প্রোটনের কি হবে? M2 কত? প্রোটনের ভর হলো 1.67 × 10⁻⁻27 কেজি, ওকে। আচ্ছা, প্রোটনের আধান কত?
আধান হলো পজিটিভ ইলেকট্রনের আধান, অর্থাৎ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, এবার আমাদের বলেছে এফসি আর এফজি এর অনুপাত বার করতে। ভ্যালুগুলো বসিয়ে দিলেই চলে আসবে। তাহলে প্রথমে আমাদের এফসি বার করি। এফসি কি 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো। আচ্ছা, 1/4πε0 থাকলো। Q1 মানে কি? Q1 মানে এখন ইলেকট্রনের একটা আধান, তাই তো। তাহলে ইলেকট্রনের আধান, তাহলে মাইনাসই বসালাম। আচ্ছা, তারপর Q2 কি? একটা প্রোটনের আধান, বসালাম। আচ্ছা, ইলেকট্রন প্রোটনের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, বলে দেয়নি। দূরত্ব লাগবে ওরকম, দূরত্ব কাটাকাটি যাবে, আর স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম -4πε0 E²/r²। এটা কি? একটা ইলেকট্রন আর একটা প্রোটনের মধ্যে আকর্ষণ বল, ঠিক আছে। আকর্ষণ বল, কারণ এখানে মাইনাস আছে, কারণ ইলেকট্রন আর প্রোটনের মান কি? আধানগুলো কি বিপরীতধর্মী, তাই এরা পরস্পরকে আকর্ষণ করছে। আচ্ছা, তারপরে বার করি আমরা এফজি। এফজি মানে গ্র্যাভিটেশনাল আকর্ষণ বল, ইকুয়াল টু m1 m2/r²। m1 কি? m1 একটা ইলেকট্রনের ভর, m2 কি? m2 একটা প্রোটনের ভর। ইলেকট্রনের ভর আমরা লিখি 9.1। আচ্ছা, এখানে থাকুক, ইলেকট্রনের ভরটা পরে লিখবো আমরা, me আর mp লিখি বাই r²। ওকে। আচ্ছা, এবার আমাদের কি বলেছে দেখো, FC/FG। FC/FG, তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। বসিয়ে দিলে কি আসবে? উপরে থাকবে 1/4πε0, নিচে থাকবে G ইন্টু E²/r², এই নিচে থাকবে ME ইন্টু MP/r², ইকুয়াল টু পাচ্ছি আমরা 1/4πε0 G E²/ME ইন্টু MP, কারণ আর 1/r² কেটে গেল। তাহলে আমরা ফাইনাল যে রাশিটা পাচ্ছি FC/FG ইকুয়াল টু, আরেকবার লিখে দিচ্ছি, 1/4πε0 ইন্টু 1/G ইন্টু E²/ME, মাস অফ ইলেকট্রন ইন্টু মাস অফ প্রোটন। এবার আমরা পরপর বসিয়ে যাচ্ছি ভ্যালুগুলো। এটার মানে 9 ইন্টু এটার ভ্যালু 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। তারপরে আসবে জি এর ভ্যালু। জি এর ভ্যালু হলো দেখো 6.67 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। আচ্ছা, আরও সহজভাবে দেখানো যায়, দেখ আমি টাইপে লিখছি। আচ্ছা, ই হলো 1.6 × 10⁻19 এর স্কোয়ার, আর কুলম্ব, তাই কুলম্বের স্কোয়ার। আচ্ছা, বাই এমই মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন হলো 9.1 × 10⁻31 কেজি, আর মাস অফ প্রোটন হলো 1.67 × 10⁻27 কেজি, ঠিক আছে। এবার ইউনিটগুলো দেখো, কেজি টু দি পাওয়ার -2 ক্যান্সেল আউট, মিটার স্কোয়ার ক্যান্সেল আউট, নিউটন ক্যান্সেল আউট, কুলম্ব স্কোয়ার ক্যান্সেল আউট। অর্থাৎ যেহেতু এটা অনুপাত, সুতরাং নিউটন বেসিক্যালি এই দুটো বলের অনুপাত, তো তাই নিউটনই থাকবে। আমি জাস্ট ইউনিটগুলো একবার বসিয়ে দেখালাম যে মাত্রা বিশ্লেষণ করলেও সেম জিনিসই আসবে, ডাইমেনশনালভাবে দুটো জিনিস সেমই আসবে তার জন্য। আর জি এর এককটা আগে লেখা হয়নি কখনো, তার জন্য একবার লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে 9 × 10⁻9 উপরে থাকলো। আচ্ছা, এখানে একটা কাজ করো, আমরা সব 10⁻গুলোকে এক জায়গায় নিয়ে যাব। তাহলে 9 ইন্টু 1.6 ইন্টু 1.6, যেহেতু 1.6 স্কোয়ার আছে, বাই 6.67 ইন্টু 9.1 ইন্টু 1.67 ইন্টু 10⁻9 -19 ইন্টু 2, মানে যেহেতু স্কোয়ার আছে তাই। আচ্ছা, -31, মানে এটা উল্টে যাবে, তাই +31 হয়ে যাবে, তাহলে +27।
আচ্ছা, তাহলে আমরা এটা দেখি। এখানে দেখো 1.6 আর 1.67কে কেটে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 9কে 9-এর সাথে কেটে দিচ্ছি, আর 1.6 আর 6.67 থাকছে। আচ্ছা, 6.67। আচ্ছা, আমরা দেখি 1.6কে কত দিয়ে গুণ করলে 6.67-এর কাছাকাছি আসবে। আচ্ছা, তাহলে আমাদের থাকলো শুধু 1.6 বাই 6.67। আচ্ছা, 6.67কে একটা কাজ করো তোমরা, যেহেতু 1.1 আছে, তাই 6.67 6.868 ধরো। 6.68 কেন? লাস্টে 68 থাকলে সেটা কী দ্বারা বিভাজ্য হয়? সেটা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আরও ছোটো হয়ে যাবে ক্যালকুলেশনটা। আচ্ছা, আর উপরে পাওয়ারটা থাকছে 10⁹, এখানে থাকছে 38, এখানে থাকছে 31। 38 থেকে 31 বাদ গেলে কত থাকছে? থাকছে 7 প্লাস 27। 27 আর 7 থেকে থাকছে 20, তার 20 আর এটার থেকে থাকছে 29, যোগ হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, তাহলে উপরে থাকলো 16 দিয়ে 4 দিয়ে কাটলে, আচ্ছা 4 দিয়ে কাটলে থাকবে 0.4, আর 4 দিয়ে 4 4 26, 4 ছক 24, 28, 4 7 28, 1.68। 4 7 28। আচ্ছা, 4 7 28। আচ্ছা আচ্ছা, তাহলে 4 দিয়ে এটাকে কাটি, 4 দিয়ে 16কে কাটতে থাকছে 4, 1/4। 1/4-এর কাছাকাছি কিছুটা থাকছে। তাহলে এখানে আমরা পাচ্ছি দুটোর অনুপাত পাচ্ছি, দেখো অনুপাত পাচ্ছি 1/4 ইন্টু 10⁻²৯। আচ্ছা, 1/4কে আমরা লিখতে পারি, যদি আমরা ভাগ করি তাহলে থাকছে 0.25 10⁻²৯। আচ্ছা, অর্থাৎ 2.5 ইন্টু 10⁻²৮। আচ্ছা, কোথায় একটা ভুল করেছি। ও আচ্ছা আচ্ছা, 6.6 ইন্টু 10⁻, এখানে 11 ছিল। ওকে, 10⁻−11 ছিল এখানে। জি এর ভ্যালুটা লেখার সময় আমরা একটা ভুল লিখেছি। আচ্ছা, তাহলে এখানে 10 যদি -11 থাকে, তাহলে এখানে একটা +11 হবে, এবং এখানে একটা +11 +11 +11, অর্থাৎ 2.5 ইন্টু 10⁻39 অ্যান্সার। অর্থাৎ এফজি এর থেকে, মানে কুলম্বীয় আকর্ষণ বল গ্র্যাভিটেশনাল আকর্ষণ বলের থেকে কত গুণ বেশি? 2.5 ইন্টু 10⁻39 টাইমস বেশি। মানে জাস্ট ধরাই যায় না যে গ্র্যাভিটেশনাল বল এতটাই কম, ঠিক আছে, কুলম্বীয় বলের তুলনায়। আচ্ছা, এটা গেল কি? এটা গেল আমাদের প্রথম পার্ট, একটি ইলেকট্রন একটি প্রোটনের মধ্যে স্থির তড়িৎ বল ও মহাকর্ষীয় বলের তুলনা। আচ্ছা, 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে দুটি প্রোটনের মধ্যে এফসি ও এফজি এর তুলনা। আচ্ছা, দুটি প্রোটনের মধ্যে এফসি এফজির তুলনা। আচ্ছা, দুটি প্রোটনের মধ্যে দেখো এফসি কি হবে? এফসি সেম থাকবে, শুধু এখানে প্লাস থাকবে, শুধু এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। আচ্ছা, আর এখানে যেহেতু এমই ইন্টু এমপি আছে, সেখানে কি থাকবে? দুটোই এমপির গুণফল থাকবে। আচ্ছা, তাহলে আমরা একবারই লিখি। বি বলছে এফসি বাই এফজি কার মধ্যে? দুটি প্রোটনের মধ্যে, তাই তো। আবার দেখিনি কোশ্চেনটা, দুটি প্রোটনের মধ্যে। ওকে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই। দুটি প্রোটন মানে, আচ্ছা, প্রোটনের মানে 1/4πε0 e²/r²। এই দুটি প্রোটনের প্রত্যেকটির আধান কত? একটা ইলেকট্রনের আধানের সমান। আর এফজি মানে মহাকর্ষীয় আকর্ষণ বল হলো জি এমপি ইন্টু এমপি/r²। আচ্ছা, অর্থাৎ থাকলো 9 ইন্টু 10⁻9, 6 ইন্টু 6.67 ইন্টু 10⁻−11, যেটা আগেবার লিখতে ভুল করেছিলাম। আচ্ছা, ইলেকট্রনের হলো 1.6 ইন্টু 10⁻−19 স্কোয়ার, অর্থাৎ আর একবার 1.6 ইন্টু আচ্ছা, স্কোয়ারটা একবারই লিখে দিই, স্কোয়ার আর বাই প্রোটনের ভর কত? 1.67 ইন্টু 10⁻−27 স্কোয়ার। আচ্ছা, এইটার তাহলে কাটাকাটি গেলে কী দাঁড়াচ্ছে দেখো, 9 ইন্টু 10⁻9 থাকলো,
বাই 6.67 থাকলো। আচ্ছা 1.6 ইন্টু 1.6 বাই 1.67 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -38 প্লাস 27 দুগুণে 54। ওকে, আচ্ছা এটা পুরো কেটে দাও। 9 থেকে 6 দিয়ে 9 ভিতরে কত থাকবে 1.5, মানে 9 দিয়ে 6 কাটলে থাকবে কত, 3 দিয়ে কাটলে 3/2 তো, মানে 1.5। আচ্ছা আর এখানে আর কি ছিল, এখানে ছিল তোমার এই 9 ছিল প্লাস 9 প্লাস 11। আচ্ছা তাহলে থাকছে ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা 54 আর 11 হলো 65 আর 9 হলো 74। তাহলে 74 থেকে 38 বিয়োগ করলে 14 দিয়ে 8 বাদতে হলে 6, হাতে আমার 1, 3 আর 1 4, 7 দিয়ে 4 3, 36 অ্যান্সার। ওকে, আচ্ছা যদি তোমরা ক্যালকুলেশন করে পাও, দেখো যদি এটা ক্যালকুলেটারে বসে ক্যালকুলেশন করো তাহলে এখানে 2.5ই পাবে, আর এখানে 1.5 পাবে না, এখানে 1.5-এর জায়গায় 1.24 পাবে। কারণ হলো এখানে এটা অ্যাপ্রক্সিমেশনটা আমি একটু খুব বেশি নিয়ে ফেলেছি, ঠিক আছে, যাই হোক। তো 1.24 10 টু দি পাওয়ার 36 নিউটন পাবে। ওকে, আচ্ছা এটা গেল এ আর বি, তাই তো। তাহলে এই প্রশ্নের এ আর বি এর অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, 1 অ্যামস্ট্রং দূরত্বে থাকা একটি ইলেকট্রন একটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের জন্য তাদের ত্বরণের মান কত হবে। ওকে, তাহলে বি, যদি ইলেকট্রন আর প্রোটন এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হয় 1 অ্যামস্ট্রং, তাই তো, 1 অ্যামস্ট্রং অর্থাৎ 1 × 10 টু দি পাওয়ার -10 মিটার। যদি এই দূরত্বটা থাকে তাহলে বলছে তাদের মধ্যবর্তী এই ইলেকট্রন প্রোটনটার কি হচ্ছে ত্বরণ কত। আচ্ছা আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি F = m আলফা, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য কোনো জিনিসের উপর প্রযুক্ত বল প্রয়োগ করতে হয়। তাহলে লব্ধি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ ত্বরণ ইকুয়াল টু F/m। অর্থাৎ আমার এফ এর ভ্যালু জানতে হবে, আর এফটা কি, এফটা হলো নাথিং বাট কুলম্বীয় আকর্ষণ বল। তাহলে কুলম্বীয় আকর্ষণ বল আমরা কি পাচ্ছি, মহাকর্ষীয় বলও কিন্তু এখানে আছে, কিন্তু মহাকর্ষীয় বল এতটাই সামান্য যে আমরা দেখলাম প্রায় 10 টু দি পাওয়ার 39 টাইমস, তাকে ক্যালকুলেশনের মধ্যে হিসাবের মধ্যে আনার কোনো দরকার নেই। আচ্ছা তাহলে কুলম্বীয় আকর্ষণ বল কত, কুলম্বীয় আকর্ষণ বল 1/4πε0 e²/1 r², তাই তো। এটা তো আমরা পেয়েছিলাম প্রথম সমীকরণ থেকে, এটি ইলেকট্রনিক প্রোটনের মধ্যে আকর্ষণ বল কত। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসাই তাহলে থাকছে 9 × 10 টু দি পাওয়ার 9 ইন্টু একটা ইলেকট্রনের আধান, অর্থাৎ 1.6 × 10 টু দি পাওয়ার -19 কুলম্বের স্কোয়ার বাই কি থাকছে আর মানে কত বলছে 1 × 10 টু দি পাওয়ার -10 এর স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি 9 × 10 টু দি পাওয়ার 9 ইন্টু 1.6 এর স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -39, 19 × 19 = 38 থেকে কত বাদ যাচ্ছে 20 বাদ যাচ্ছে, তাহলে থাকছে কত 18। আচ্ছা 9 থাকছে, মানে 9 × 16 256 লিখতে পারি 2.56। আচ্ছা থাকুক 16 × 16ই থাকুক, তারপরে যেরকম অঙ্ক আসবে সেরকমভাবে করব। 16 × 16 আচ্ছা ইন্টু 10 টু দি পাওয়ার -9, এটা হলো কুলম্বীয় আকর্ষণ বলের মান, এত নিউটন। ইউনিটগুলো লেখা হয়নি, আগেরগুলো তো লিখে নেবে। আচ্ছা তারপরে কি বলছে, তারপরে বলছে ত্বরণ। আচ্ছা তাহলে প্রথমে আমরা পাচ্ছি ইলেকট্রনের ত্বরণ কি, আকর্ষণ বল বাই
কি একটা ইলেকট্রনের ভর। আকর্ষণ বলের মান হলো 9 ইন্টু 10 1.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻9, আর একটা ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হলো 9.1 ইন্টু 10⁻31। আচ্ছা, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 9 9 কেটে গেল, 16 16 2.56 256 ইন্টু 31 থেকে যদি 9 বাদ দেয় থাকে তাহলে থাকে কত? 22, তাহলে 10⁻22 অ্যান্সার। এটা কি অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার। আচ্ছা, আর ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা তোমরা দেখে নেবে ক্যালকুলেশন করে কি আসে। আচ্ছা, আর ইলেকট্রনের গেল, আর একটা কি আছে? প্রোটনের। আর একটা হলো প্রোটনের কি আমাদের অ্যাক্সেলারেশন। আর তাহলে হলো সেটা হলো কুলম্বীয় আকর্ষণ বল বাই মাস অফ প্রোটন, অর্থাৎ 9 ইন্টু 1.6 ইন্টু 1.6 10⁻9 ডিভাইডেড বাই, আচ্ছা এর এককটা লেখা হয়নি এখানে, দেখো এককটা হলো ত্বরণের একক। ত্বরণ একক কি? দৈর্ঘ্য, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসসিসি লেখা উচিত না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে কত আসবে? বাই একটা প্রোটনের ভর। প্রোটনের ভর আমরা কত বলেছি? 1.67 10⁻⁻27 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কেটে দাও। 9 ইন্টু 1.6 থাকে 4 হাতে আমার 5, 9 একে 9 5 14, তাহলে 1.44 ইন্টু 10⁻, আচ্ছা এখানে -9 আছে, তাহলে 10⁻, 3 নং 27 আর 9 দুগুণে 18, মানে 10⁻18 এত মিটার পার সেকেন্ডের স্কোয়ার। আচ্ছা, এটা হলো অ্যাক্সিলারেশন অফ কি? প্রোটন। আচ্ছা, তাহলে প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার বেশ লেন্দি ছিল ক্যালকুলেশনটা, সেই জন্য ভেঙে ভেঙে করতে একটু টাইম লাগলো। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই। তারপরের অঙ্কটাতে বলছে এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলিতে কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ আধান রাখা হলো। প্রতিটি আধানের লব্ধি বলের মান নির্ণয় করো। প্রতিটি আধানের উপর লব্ধি বলের মান নির্ণয় করো। আচ্ছা, বেশ ভালো। তাহলে বলছে একটি সমবাহু ত্রিভুজ আছে, ওকে, তার নাম দিলে তুমি এ, বি আর সি। আচ্ছা, তিনটেতে তিনটি আধান বসাও, কিউ কিউ আর মাইনাস কিউ, ওকে। আচ্ছা, প্রতিটির উপর লব্ধি বলের মান। আচ্ছা, তাহলে তিনটি আধানের প্রত্যেকটাকে নিয়ে আমরা একবার করে বার করব। আচ্ছা, প্রথমে আমরা এ পজিশনের কথা ভাবছি। এ বিন্দুতে রাখা আধান, আধানের উপর ক্রিয়াশীল বল। আচ্ছা দেখো, এ বিন্দুতে যে আধানটা রয়েছে সেই আধানটার উপরে বি বিন্দুতেও প্লাস কিউ আধান রয়েছে। তাহলে বি বিন্দুতে থাকা প্লাস কিউ আধান, আচ্ছা বি বিন্দুতে থাকা প্লাস কিউ আধান এই বিন্দুতে থাকা আধানকে কি করছে? বিকর্ষণ করছে। বিকর্ষণ বলে দিকটা কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে, অর্থাৎ এই দিকে আমি একটা বল পাবো। সেই বলটা কত? এফ এ বিন্দুর উপরে বি দ্বারা প্রযুক্ত, এফ এ বি। আচ্ছা, আর একটা দেখো, এই যে সি বিন্দুতে থাকা মাইনাস কিউ আধান সে এই বিন্দুতে থাকা প্লাস কিউ আধানকে আকর্ষণ করছে। কোন দিকে আকর্ষণ করছে? এই দিকে আকর্ষণ করছে, অর্থাৎ এই দিকে আমি একটা আকর্ষণ বল পাবো, সেটার নাম দিলাম আমি এফ এ সি। আচ্ছা, এফ এ বি এর মান কত? 1/4 পাই এপসাইলন। আচ্ছা, এখানে কিছু বলে দিয়েছে, সিজিএসএসআই কিছু বলে দেয়নি, তাহলে এটাই ধরি Q1, দুটোই সেম আধান, মানে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আর ধরি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য, আর এর জায়গায় এও ধরতে পারো, যা খুশি, ঠিক আছে। আচ্ছা, এফ এসির ভ্যালু কত হবে? আমি কিন্তু এখানে স্কোয়ারের মান নিচ্ছি 1/4 পাই এপসাইলন
কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, অর্থাৎ এফ এ বি আর এফ এসি দুটো ভেক্টর সমান। আচ্ছা, যেহেতু সমবাহু ত্রিভুজ তার জন্য প্রত্যেকটা অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে আমরা যদি শুধুমাত্র এই বিন্দুতে থাকা আধানের কথা ভাবি, তাহলে এই বিন্দুতে যে দুটো বল ক্রিয়া করছে সেই বল দুটো কীরকম দেখতে হচ্ছে, একটা হচ্ছে এফ এ আর একটাও হচ্ছে কি এফ এ। আচ্ছা, যেহেতু এফ এ বি ইকুয়াল টু এফ এসি, তাই ইকুয়াল টু আমি ধরে নিলাম এফ এ। আচ্ছা, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। আচ্ছা, লব্ধি বলটা কি হবে, লব্ধি বলটা হবে এটা। যেহেতু দুটো সমান আর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে আমি সামন্তরিকের ফর্মুলা থেকে কি বলছি, বেসিক্যালি এটা একটা রম্বস পাচ্ছি। রম্বসের কি হয়, এই দুটো বাহু সমান হয়, তাই তো। তাহলে আমরা বলতে পারছি এর মানও কি এফ এ। তাহলে এফ এ আর এফ এ, আচ্ছা এটা কি লব্ধি বল, তাই তো, এটা হচ্ছে লব্ধি বল। তাহলে আমাদের লব্ধি বল কোনটা, লব্ধি বল হলো এটা, এটা হলো আমাদের লব্ধি বল 120 ডিগ্রি। আচ্ছা, এবার আমাদের লব্ধি বার করতে হবে। এটা হলো আমাদের লব্ধি। লব্ধি কার লব্ধি, এই বিন্দুতে, তাই তো। তাহলে এই বিন্দুতে দুটি বল কোনটা, একটা এফ এ বি একটা এফ এ সি, দুটো ক্রিয়া করছে, তার জন্য একটা লব্ধি বল তৈরি হচ্ছে। লব্ধি বলের ডাইরেকশন কী হবে, লব্ধি বলের ডাইরেকশন হবে এই দিকে। ওকে, এটা লব্ধি বলের ডাইরেকশন। আচ্ছা, লব্ধি বলের আমরা পাতি সামান্তরিক দিয়েও লব্ধি বলের মান বার করতে পারি, ফর্মুলা দিয়েও বার করতে পারি। যদি দুটি বলের ফর্মুলা জানি আমরা, তাহলে মধ্যবর্তী কোণ যদি আমাদের আলফা হয়, তাহলে লব্ধি বল এফ এ ইকুয়াল টু আমরা জানি এফ এ রেজাল্টেন্ট, এফ এ আর লিখি আমরা, এফ এ আর এর ভ্যালু আমরা জানি রুট ওভার এফ এ স্কোয়ার প্লাস এফ এর স্কোয়ার আর মাইনাস দুটোর মধ্যবর্তী কোণ প্লাস এফ এ এফ এ ইন্টু এফ বি টু কস আলফা, তাই তো। তাহলে আমরা বার করে ফেলি 2 এফ এর স্কোয়ার প্লাস, আচ্ছা এখানেও আমাদের এফ এ লিখব প্লাস এফ এ প্লাস 2 এফ এর স্কোয়ার আর কস 180 ডিগ্রির মান 120 ডিগ্রির মান হলো মাইনাস হাফ, তাই তো। তাহলে এখান থেকে আমাদের থাকছে এফ এ, অর্থাৎ এই যে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে এফ এ, অর্থাৎ একটা ত্রিভুজের দুটি বাহুর কি হচ্ছে, দুটি বাহুর ভ্যালু সেম হচ্ছে। আচ্ছা, একটা কোণ 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে আমরা কোণগুলো পেয়ে গেলাম। তাহলে আমাদের যদি এই ত্রিভুজে আমরা লব্ধি আঁকি, লব্ধি হলো এই দিকে, লব্ধির ভ্যালু কত এফ আর, এর ভ্যালু কত এফ এ। ওকে, আচ্ছা সেমভাবে এই বি পজিশনে যে বলটা রয়েছে তার উপরে প্রযুক্ত বল কি হবে, এ দ্বারা প্রযুক্ত বল হলো এফ বি, সি দ্বারা প্রযুক্ত বল কি এফ সি, সেমভাবে এফ বি আর এফ সি সেম হবে। আচ্ছা, তার জন্য রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট হবে এই দিকে, তার ভ্যালু হবে এফ বি রেজাল্টেন্ট, এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে এফ বি সমান। আচ্ছা, এই তো গেল এ আর বি এর কথা। এবার আসি সি এর কথায়। সি এর ক্ষেত্রে দেখো, সিকে এ কি করবে, আকর্ষণ করবে, অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি। সিকে এ আকর্ষণ করবে, বিও কি করবে, আকর্ষণ করবে, অর্থাৎ সি এর লব্ধি বল হবে কোন দিকে, এই দিকে, তাই তো। তাহলে সি এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, সি এর ক্ষেত্রে
সি, সি এর দুটো লব্ধি বল, একটা হলো এফ এ এফ সি, সি এর উপরে কি আকর্ষণ করছে, এদিকে বি আকর্ষণ করছে, আর এফ সি, সি এর উপর কি আকর্ষণ করছে, এ আকর্ষণ করছে। এখানে আধানের পরিমাণ কত, মাইনাস কিউ। আচ্ছা, তাহলে এফ সি এর ভ্যালু হলো 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন নট কি, কিউ স্কোয়ার বাই দূরত্ব কত, আর স্কোয়ার। আর এফ এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 1/4 পাই এপসাইলন নট, আর এর ভ্যালু হলো কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, ইকুয়াল টু কি, এফ সি ধরতে পারি। এখানে ইকুয়াল টু আমি এফ সি ধরতে পারি, কারণ দুটোর ভ্যালুই কী হচ্ছে, সেম পাচ্ছি আমরা, তাই তো। ইকুয়াল টু আমরা এফও ধরতে পারি, এফও ধরতে পারি। আচ্ছা, এই পুরোটাকে আমরা এফও ধরতে পারি, কারণ সমস্ত বলগুলোর পরিমাণে আমরা দেখছি কি সমান আসছে, যে সমস্ত বলগুলোকে আমরা এফ বল ধরতে পারি। আচ্ছা, তাহলে লব্ধি কি আসবে, আচ্ছা এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি, তাহলে লব্ধির এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত আসবে, অ্যাঙ্গেলটার পরিমাণ, এই অ্যাঙ্গেলটা আসবে 30 ডিগ্রি। আচ্ছা, বলের পরিমাণ কত আসবে, এফ সি রেজাল্টেন্ট, সি বিন্দুতে যে বল আছে তার রেজাল্টেন্ট কত আসবে, এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার টু এফ ইন্টু কস 60 ডিগ্রি। আচ্ছা, অর্থাৎ 2f স্কোয়ার আচ্ছা প্লাস 2f স্কোয়ার, আর কস 60 ডিগ্রি মানে হাফ, অর্থাৎ এখানে আসবে √3f। আচ্ছা, এবার আমরা প্রশ্নটা আবার ফিরে আসি, বলছে এল দৈর্ঘ্যের, আচ্ছা যেটা আমরা আর ধরেছিলাম সেটা হবে এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে এত আধান রাখা হলো, প্রতিটি আধানের উপর লব্ধি বলের মান নির্ণয় করো। এবার আমরা উত্তরগুলো লিখি, তাই তো। দেখো, এ আর বি এর উপর আধানের লব্ধি বলের মান কত, এর উপরে লব্ধি বলের মান ইজ নাথিং বাট এ, ইকুয়াল টু কি 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, কারণ আর বলেছি, আর না এল হবে। আচ্ছা, সেম ইকুয়াল টু কি এফ বি, আর এফ সি কত, √3f, অর্থাৎ √3/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। যদি এটা সিজিএসে করা হতো তাহলে 1/4 পাইলন এপসাইলন নটটা টার্মটা থাকতো না। আচ্ছা আচ্ছা, এফ এর ডাইরেকশন কোন দিক বরাবর, ডাইরেকশনগুলো অলরেডি দেখানো আছে। দেখো, এফ এর ডাইরেকশন হলো এ বি সি, এটাকে যদি ডি ধরি, এটাকে যদি ই ধরি, এডি বরাবর। এডিটা কি, এডিটা হলো এই অ্যাঙ্গেলটা হলো কি কত, এই অ্যাঙ্গেলটা হলো গিয়ে 60 ডিগ্রি। আর তাহলে যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি এক্স অ্যাক্সিস যদি আমরা এই দিকটাকে নিই, তাহলে এক্স অ্যাক্সিস থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। আচ্ছা, ডাইরেকশন এডি বরাবর, এ বি এর ডাইরেকশন, বি বরাবর, আর এফ সি এর ডাইরেকশন সিজি বরাবর। ধরো তো আমরা ত্রিভুজটা সেন্টার অফ গ্র্যাভিটি জি। আচ্ছা, তাহলে আমরা যদি শুধু বলগুলো কি আঁকি, শুধু ত্রিভুজটাকে একটা সিস্টেম ধরি, তাহলে আর সিস্টেম ধরে যদি শুধু বলগুলোকে আঁকি, তাহলে এই হলো ত্রিভুজ, এর এইদিকে একটা বল রয়েছে, এইদিকে একটা বল রয়েছে, আর এইদিকে একটা বল রয়েছে, তিনটে বল।
এই বলটার পরিমাণ এফ, এই বলটার পরিমাণ এফ, এই বলটার পরিমাণ √3f। এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে যদি তিনটাকে আমরা একসাথে আঁকি তাহলে আমরা আঁকলে কি পাবো? দেখো, যদি তিনটেকে আমরা একটা পয়েন্টে নিয়ে যাই, তিনটে কি হচ্ছে? এক কেন্দ্রিক হচ্ছে, তাই তো? মানে তিনটে বলকেই আমরা বাড়িয়ে একটা পয়েন্টে আনতে পারছি, সমকেন্দ্রিক বল। যদি সমকেন্দ্রিক বলে আমরা এদেরকে নিয়ে আসি তাহলে বল তিনটেকে যদি আমরা টেনে টেনে সরিয়ে নিয়ে আসি, আমরা জানি কোনো বলকে একটা রেখা বরাবর সরানো যায়, তাই তো? তাহলে এই বল তিনটের লব্ধি কত? আচ্ছা, তাহলে এই যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের যে সিস্টেমটা পাচ্ছি সেই সিস্টেমটা হলো এরকম, তিনটে বল নিয়ে যে সিস্টেমটা পাচ্ছি, এদিকে আছে √3f, এদিকে আছে f, এদিকে আছে f, আর এই মাঝখানে অ্যাঙ্গেলটা আছে কি কত? 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে আর এই f আর এই f আর এই √3f এর যদি রেজাল্টেন্ট বার করতে হয়, আচ্ছা এই f আর এই f এর রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই এই দিকে কাজ করবে। তাহলে ভ্যালুটা কত দেখে নিই। এটা হলো f রেজাল্টেন্ট। তাহলে f রেজাল্টেন্ট ইজ নাথিং বাট, সেম ভাবি, f² প্লাস f² প্লাস 2f ইন্টু f ইন্টু কস কত? 60 ডিগ্রি, মানে আবার সেম √3f। তাহলে এই সিস্টেমটাকে যদি আমরা আরও শর্টভাবে লিখি, তাহলে শর্টভাবে লিখলে এই সিস্টেমটাকে কী দাঁড়াচ্ছে? সিস্টেমে দাঁড়াচ্ছে এরকম, দুটি বল, একটা হলো √3f রয়েছে উপরের দিকে, একটা নিচের দিকে √3f রয়েছে। অর্থাৎ দুটি বলের যে দুটি সিস্টেম রয়েছে, দুটি সিস্টেম কি পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে। অর্থাৎ এই সিস্টেমটার লব্ধি বল কি? 0। অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের যে তিনটি বাহুতে যে তিনটি আধান রয়েছে, এই আধান দ্বারা গঠিত সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে প্রত্যেকটা আধানের উপর ইন্ডিভিজুয়াল বল ক্রিয়া করা সত্ত্বেও পুরো সিস্টেমটার কিন্তু লব্ধি বল 0 হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এটার পুরো কনসেপ্ট আমরা বুঝে নিলাম। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে বলছে তিনটি আধান একটি এল দৈর্ঘ্যের বা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে আছে। প্রতিটি আধানের মান কিউ এর সমান। তাহলে আমরা প্রথমেই সমবাহু ত্রিভুজ একটা এঁকে ফেলি, বাজে ত্রিভুজ। আচ্ছা, প্রতিটি আধানের মান কিউ, তাহলে কিউ কিউ কিউ। আচ্ছা, ভর কেন্দ্রে বড় হাতের কিউ আধান আছে, এর উপরে ক্রিয়াশীল বলের মান চেয়েছে, এই কিউ আধানের উপর ক্রিয়াশীল বলের মান চেয়েছে। আচ্ছা, ভর কেন্দ্র মানে যদি আমি এই তিনটেকে একটা সরলরেখা দ্বারা টানি, আর আচ্ছা, যদি এই তিনটেকে আমি শীর্ষবিন্দু তিনটে থেকে শীর্ষবিন্দুগুলোর নাম দিই এ, বি, সি, এই সি থেকে যদি আমি ভরকেন্দ্রকে যোগ করি, আর যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে ভরকেন্দ্রের দৈর্ঘ্য মনে করো এ হচ্ছে, ওকে। আচ্ছা, আর বাহুগুলো হচ্ছে এল। তাহলে আমরা জানি উচ্চতা কি। আচ্ছা দেখো, এ ভ্যালু বার করার আরেকটা পদ্ধতি আছে, সহজতম পদ্ধতি, সেটা দেখো। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি, কারণ এই পুরো অ্যাঙ্গেলটা কি? 60 ডিগ্রি। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমার কি আমরা জানি? কোণের অন্তঃসমদ্বিখণ্ডকগুলো যেখানে গিয়ে ছেদ করছে সেটি কি? ভরকেন্দ্র হচ্ছে। তাহলে এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এ বি সি নাম দিলাম, এটার নাম দিলাম আমাদের জি, যেহেতু আমাদের ভরকেন্দ্র আছে, এই পয়েন্টটার নাম দিলাম ডি। তাহলে আমরা বলতে পারি বি জি ইকুয়াল টু সি জি ইকুয়াল টু
এ জি ইকুয়াল টু এ, আচ্ছা কস 30 ডিগ্রি মানে কত, বিজি বাই বিডি। আচ্ছা বিজি মানে এ আর বিডি, বিডি মানে কি ভূমির অর্ধেক মানে L/2, ইকুয়াল টু থাকবে 2a/L। আচ্ছা cos 30 ডিগ্রি মানে √3/2 ইকুয়াল টু 2a/L। তাহলে a ইকুয়াল টু L √3/4L। আচ্ছা এটা কেন বার করেছি সেটা আমরা এখনই বুঝতে পারবো। দেখো বলছে কিউ এর উপর কি বলছে, ক্রিয়াশীল বল। তাহলে কিউ এর উপর যদি ক্রিয়াশীল বল বার করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা আধান থেকে কিউ এর দূরত্ব জানতে হবে। আর প্রত্যেকটা আধান থেকে কিউ এর দূরত্ব কি, এর পরিমাণ না এর সমান, তার জন্য এবার আমরা বলগুলো জানবো। দেখো এই কিউ এর জন্য, দেখো এই কিউ এর জন্য এই জিতে বড় কিউর উপর আকর্ষণ যে বল ক্রিয়া করছে, বিকর্ষণ বল ক্রিয়া করছে, সেটি কাজ করছে এই বরাবর। আচ্ছা এর জন্য কাজ করছে এই বরাবর, তাহলে দুটো কি থাকছে এদিকে এদিকে। আর সি এর জন্য যেটা কাজ করছে সেটা হলো এই দিকে। তাহলে তিনটে বল 3 দিয়ে কাজ করছে। তাহলে তিনটে বলকে আমরা ডিরাইভ করে ফেলি। তাহলে প্রথম যে বলটা ক্রিয়া করছে সেই বলটা ক্রিয়া করছে কোন দিক বরাবর, এই দিক বরাবর। ওকে, তাকে আমরা নাম দিলাম এফ জি, কার জন্য, এ এর জন্য। তাহলে এফ জি এ বার করব, এফ জি এ বার করার জন্য আমার কি দরকার, যে আমি সিজিএস পদ্ধতিতে করি, কারণ বারবার 1/4πε লিখতে হচ্ছে, তার জন্য কিউ জি বাই এ স্কোয়ার। ভালো কথা। আচ্ছা এই বলটা বার করব, তারপরে এর ভ্যালু কত আসবে, এফ জি বি, এফ জিবি ইকুয়াল টু কি, কিউ ইন্টু বড় হাতের কিউ ইন্টু এ স্কোয়ার। আচ্ছা এটা হবে বড় হাতের কিউ, এটা হবে এ স্কোয়ার। ওকে ফাইন। দেখো এই দুটোর পরিমাণ সমান না, আবার এই যে দুটো বল আসলো দুটো বলের পরিমাণ সমান। আচ্ছা সি থেকে যে বলটা আসবে সেটার বলটার ডাইরেকশনটা হবে এই দিকে। আচ্ছা সেটার জন্য আমরা লিখব এফ জি এর উপরে সি বিন্দুতে রাখা আধানের ক্রিয়াশীল বল কিউ জি বাই এ স্কোয়ার, তাই তো। অর্থাৎ এই যে তিনটি বল, এই তিনটি বলও কোন দিয়ে ক্রিয়া করছে, এই দিয়ে ক্রিয়া করছে এফ জি, এবং তিনটির পরিমাণ কি সেম। আচ্ছা এবার আমার মজা দেখো, সেম জিনিস আসবে আগের বারের মতো। একটা খুব ভালো জিনিস খেয়াল করো, দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি। দেখো এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, নিশ্চয়ই 120 ডিগ্রি। আর এই দুটো কি বিপ্রতীপ কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত, 120 ডিগ্রি। আচ্ছা তাহলে পুরো সিস্টেমটা কি দাঁড়াচ্ছে, ও আচ্ছা দেখি এখানে একটা জিনিস, ও আচ্ছা 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 এখানে দেখো cos 30 ডিগ্রি মানে এই কোণটা, মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা ছিল, ভূমি ছিল এখানে বিডি, তাই তো। এখানে একটু জিনিসটা ভুল হয়েছে আমার, এখানে cos 30 ডিগ্রি ইকুয়াল টু বিডি বাই বিজি। আচ্ছা বিডি মানে L/2 আর বিজি মানে এ। আচ্ছা তাহলে √3/2 ইকুয়াল টু L/2a। তাহলে এ ইকুয়াল টু, যদিও ওটা মনে হয় না কোনো কাজে লাগবে, তাও ঠিকটা করে রাখাই বেটার। তাহলে এ ইকুয়াল টু 1/√3L। ওকে থাকুক, সেটা থাকুক। আচ্ছা এখানে আমরা এফ জি এ ইকুয়াল টু ধরছি এফ, এটার ভ্যালু ধরছি এফ, এটার ভ্যালু ধরছি এফ, পরম মানটা আমরা সেম ধরে রাখছি। তাহলে আমাদের যে টোটাল সিস্টেমটা দাঁড়াচ্ছে, সিস্টেমটা পরিষ্কারভাবে যদি আঁকি, তাহলে জি বিন্দুতে থাকা
বড় হাতের কিউ আধানের উপরে 3টে বল কাজ করছে। 3টে বল কি কি? F1, F2 আর F3, ঠিক আছে? F1, F2 আর F3। আচ্ছা, F1 আর F2, F3 তিনটেরই পরম মান কি? F। এটা হলো কি 120 ডিগ্রি। আচ্ছা, এ হলো রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্ট কার কার রেজাল্ট্যান্ট? F1 অ্যান্ড F2। আমার তো টোটাল লব্ধি বল বার করতে হবে জি এর উপরে। জি এর উপরে লব্ধি বল বার করার জন্য আমরা দুটো উপাংশেতে ভাগ করে নিতে পারি। আচ্ছা, F1 আর F2 এর লব্ধি বল ওয়াই অ্যাক্সিস বরাবর কী হবে? এটা হলো ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বরাবর F1 আর F2 এর লব্ধি বল। লব্ধি বলের ফর্মুলা আমরা কি জানি? F রেজাল্ট্যান্ট ইকুয়াল টু রুট ওভার F1 এর স্কোয়ার প্লাস F2 এর স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 120 ডিগ্রি, তাই তো? তাহলে F1 এর ভ্যালু কত? F1 এর ভ্যালু F প্লাস F স্কোয়ার স্কোয়ার প্লাস 2F স্কোয়ার ইন্টু মাইনাস হাফ। আচ্ছা, তাহলে থাকছে এখান থেকে F। অর্থাৎ আলটিমেটলি এই যে জি বিন্দুতে কিউ আধানের উপরে কি থাকছে? দুটি বল ক্রিয়া করছে। একটা বল এই দিকটাতে, মানে যদি আমরা অ্যাক্সিস ধরি তাহলে এটা হলো পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে একটা বল আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আর একটা বল, এবং দুটো বলের ভ্যালু কি? সেম। দুটো বলের ভ্যালু সেম হলে কী হচ্ছে? তারা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে লব্ধি বল ভ্যালু বল কি? লব্ধি বল F3 মাইনাস FR ইকুয়াল টু কি? 0। কারণ এটা সরল রৈখিক বল, একই রৈখিক বল, এবং দুটোর ভ্যালু কি? পরস্পর সমান, আর ডাইরেকশন কি? অপোজিট দিকে। তাহলে লব্ধি বল কি হবে? 0 হবে। আচ্ছা, 3টে অঙ্ক গেল। এবার আমরা পরের অঙ্কে চলে আসি। অঙ্কটাতে বলছে +2 × 10⁻⁸ কুলম্ব তড়িৎ-আদান সম্পর্ক দুটি কণা 1 মিটার দৈর্ঘ্যে সিল্কের সুতো দিয়ে বেঁধে একটি অন্তরিত মসৃণ অনুভূমিক তলের উপর রাখা হলো। আচ্ছা, একটা টেবিল আছে, ঠিক আছে? এই টেবিলের উপরে দুটো কণা রাখা হয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। আর দুটো কণার প্রত্যেকটারই আধান কত? +2 × 10⁻⁸ +2 × 10⁻⁸। আচ্ছা, রাখার পরে বলছে সুতোটির কতখানি টান পড়বে। তাহলে রাখলে কি হবে? দুটোকে কি করে? পরস্পর বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলের ভ্যালু কত? কুলম্বীয় বিকর্ষণ বল 1/4πε0 Q1 Q2/r²। তো ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। 9 × 10⁹। আচ্ছা, Q1 আর Q2 ভ্যালু হলো +2 আচ্ছা +2 লিখে তো লাভ নেই, 2 স্কোয়ার 2 × 10⁻⁸ এর স্কোয়ার ইন্টু 1। তাহলে 2 দুগুণি 4 আর 4 নং 36, 36 ইন্টু 10⁹, 9 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 ইন্টু 36 ইন্টু 10⁻7 নিউটন। আচ্ছা, পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে বলছে পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত সম আয়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধানের পরিমাণ 5 কুলম্ব অ্যান্ড 10 কুলম্ব, এদের মধ্যে ক্রিয়াশীল বল। আচ্ছা, এটাও খুব সোজা অঙ্ক। বলছে দুটি আধান আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিয়েছে, আধানের পরিমাণ দিয়ে দিয়েছে। তাহলে F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r²। ভ্যালুগুলো জাস্ট পুট করে দাও। 9 × 10⁹, 5 × 10, 5 10 কে 50 আর বাই 10, 10 10 কেটে গেল, 5 নং 45, 45 × 9 নিউটন। আচ্ছা, এখানে 10 r² আছে, তাহলে 10 × 10 হবে, তাহলে 10⁸ হবে, 10⁸ নিউটন। ও আচ্ছা, তাহলে 15 নম্বর অঙ্কটা হয়ে গেল। তারপর আমরা 16 নম্বর অঙ্কে চলে আসি। দেখো, আচ্ছা 16 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক। আচ্ছা, অতটাও বড় না অবশ্য, আগেরগুলোর মতো অতটা বড় না। শূন্যস্থানে 3টি আধান রয়েছে, আধান 3টির মান দিয়ে দিয়েছে, আধান 3টির
ছবিতে আধান দুটির অবস্থান বলে দিয়েছে। Q1 আধানের উপর লব্ধি বলের আনুভূমিক উপাংশ নির্ণয় করো। আচ্ছা, ছবি টবি সব ভুলে যাও, আমি নতুন করে আঁকছি। দেখো, দুটো আধান আছে, একটা হলো -Q1 আর একটা হলো Q2 প্লাস Q2। আচ্ছা, আর একটা আধান আছে, এটা যদি আনুভূমিক উপাংশ হয়, এটি ধরো ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তার থেকে বলছে থিটা কোণে, এই দূরত্বে একটা আধান আছে -Q3, এই দূরত্বটা হলো এ। যদি Q1 এটা ও বিন্দু, তাহলে ও বিন্দুতে Q1 এর উপরে, আমি বলগুলোকে অন্য কালার দিয়ে দেখাচ্ছি, Q1 এর উপরে F1 এর উপরে কার দ্বারা আকর্ষণ বিকর্ষণ বল 3, যেহেতু দুটোই কি আছে, নেগেটিভ আছে, তাই দুজন দুজনকে কি করছে, বিকর্ষণ করছে। বলের পরিমাণ কত? বলের পরিমাণ হলো 1/4 পাই এপসাইলন নট Q1 Q3 বাই এ স্কোয়ার। আচ্ছা, এ কি বলছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্সকে বলে দিচ্ছে এ। আচ্ছা, ভালো। এই যে দুটো আধান আছে, এই আধান দুটোর জন্য পরস্পর পরস্পর কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ কোন দিকে করবে, এই দিকে করবে, তাই তো। তাহলে এই আকর্ষণ বলের ভ্যালু কত হবে, F12। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিয়ে দিই পরম মানের জন্য, তাই তো। তাহলে F12 এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই, এর মধ্যবর্তী দূরত্ব হলো b বলে দিয়েছে, b স্কোয়ার বলেছে, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব হলো b স্কোয়ার। আচ্ছা, তাহলে বলেছে আনুভূমিক উপাংশের সমানুপাতিক হবে। আচ্ছা, Q1 আধানের উপর লব্ধি বল, তাহলে Q1 যে আধানটা আছে, আধানটার উপর কোন দুটো বল ক্রিয়া করছে, একটা হলো এই বলটা আর একটা হলো এই বলটা। এই দুটো বলের বলছে লব্ধি কত হবে, কোন দিক বরাবর, এই আনুভূমিক উপাংশ বরাবর। আনুভূমিক উপাংশ বরাবর যদি আমি লব্ধি বার করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই বলটা যোগ করতে হবে, আর এই বলটার এই যে অ্যাঙ্গেলটার জন্য এর যে প্রজেকশন হবে, প্রজেকশনের ফলে যে ভ্যালুটা আসবে, সেই বলটাও যোগ করতে হবে। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আনুভূমিক অংশগুলো নিয়ে পাই কত, F12 তো সরাসরি যোগ হয়ে যাবে, প্লাস F13 এর cos থিটা, এটা ধরো। আচ্ছা, এখানে থিটা হবে না, হবে F, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় cos আলফা। আচ্ছা, তাহলে F12 এর ভ্যালু কত, 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই বি স্কোয়ার, তাই তো। আর প্লাস F13 মানে Q1 Q3 বাই এ স্কোয়ার ইন্টু কস আলফা, এই অ্যাঙ্গেলটা হলো আলফা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা বলে দিয়েছে, তাহলে এটাও থিটা। তাহলে F13 এই দিক বরাবর উপাংশ কত আসবে, এই দিক বরাবর উপাংশ আসবে সাইন আলফা, ঠিক আছে, সাইন থিটা। আচ্ছা, তাহলে আমরা কস থিটাকে লিখে কস আলফা লিখে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা লিখে কসকে সাইনে লিখতে পারি, অথবা এই বরাবর আনুভূমিক উপাংশ আর এই বরাবর উলম্ব উপাংশ, এখানে উলম্ব উপাংশ যেহেতু যাচ্ছে, অ্যাঙ্গেলটা যেহেতু এই দিকটাতে রয়েছে, সেই হিসাবেও নিতে পারি। তাহলে মোটটা কথা এখানে আসবে সাইন থিটা। তাহলে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকছে, আচ্ছা, এখানে 1/4 পাই এপসাইলন নট গুণ আছে, থাকছে 1/4 পাই এপসাইলন নট
Q1 Q2 বাই বি স্কোয়ার প্লাস Q1 Q3 বাই এ স্কোয়ার সাইন থিটা। এটা যেহেতু ধ্রুবক তাহলে আমরা বলতে পারি এফ এইচ ভ্যারিজ আস Q1 Q2 বাই বি স্কোয়ার প্লাস Q1 Q3 বাই এ স্কোয়ার সাইন থিটা। ওকে, যেহেতু আমরা এখানে বলে দিলাম এটা যেহেতু ধ্রুবক তার জন্য এটা ভ্যারিজ আস এটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, সেখানে এটাই চেয়েছে, এই প্রমাণটাই চেয়েছে। বলছে যে দেখাও যে Q1 আধানের উপর লব্ধি বলে আণবিক উপাংশ সমানুপাতিক হবে যে রাশিটার সাথে। রাশিটা কি? এই রাশিটা। আচ্ছা, এই রাশিটাই এখানে এসেছে, এই রাশিটাই এখানে এসেছে, ঠিক আছে। তাহলে 14 নম্বর অঙ্কটা হয়ে গেল, 16 নম্বর অঙ্কটা হয়ে গেল, তারপর তাহলে 17 নম্বর অঙ্ক। আচ্ছা, 17 নম্বর অঙ্কে কি বলছে? একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে সমমানের 4টি আধান রাখা হলো। আচ্ছা, তাহলে একটি বর্গক্ষেত্র নিচ্ছি আমরা। বর্গক্ষেত্রের প্রতিটি কোণে সমমানের 4টি আধান রাখতে, প্রতিটি আধানের মান মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ। কেন্দ্রে প্লাস কিউ আধান আছে, ছোটো হাতে কিউ আধান আছে, কিউ আধান আছে। যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তবে কিউ এর মান নির্ণয় করো, অর্থাৎ কিউ এর সাথে এই কিউ এর সম্পর্ক চেয়েছে। আচ্ছা, প্রথমে ডিস্টেন্সগুলো আমরা বার করে নিই। যদি এটা এ হয় তাহলে 4টে বাহুই কি? এ। 4টে বাহু যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণ ইকুয়াল টু কী হবে? এস রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই অতিভুজের দৈর্ঘ্যটা হবে √2a। আচ্ছা, আর যদি অর্ধেক নিই তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে হবে √2a/2। আচ্ছা, তাহলে এ বি সি ডি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ ইকুয়াল টু এ। আচ্ছা, এসি ইকুয়াল টু √2a আর AC/2 ইকুয়াল টু কি? √2a/2, তারও অর্ধেক, তাই তো? তাহলে a/√2। এবার আমরা বলগুলো বার করবো, একদম সোজা অঙ্ক। দেখো কটা এখানে রাশি আছে? 4টে, তাই তো? 1টা 2টো 3টি 4টে, 4টে কি আছে? 4টে আধান। ওই এই বিন্দুতে যে কোনো একটা বিন্দুতে একটা আধান ধরবো, তার উপরে ক্রিয়াশীল বল বার করব, তাহলেই হয়ে যাবে। তাহলে এই বিন্দুতে যে আধান আছে মাইনাস কিউ যে আধান আছে তার উপরে বাকি 4টে আধান দ্বারা প্রযুক্ত বল বার করছি। দেখো ড্রয়িংটা খাতার মাঝখানে হয়ে গেছে বলে একটু সমস্যা হচ্ছে। ড্রয়িংটাকে আমি খাতার মাঝখানে নিয়ে আসি, তাই তো? হ্যাঁ, এখানে ঠিক আছে। তাহলে আমরা যদি বলগুলো আঁকি, আচ্ছা দেখো এ বিন্দুতে বি বিন্দুতে থাকা মাইনাস কিউ এর জন্য কি বল আসবে? এফ এ বি, বিকর্ষণ বল, ঠিক আছে? তো ডাইরেকশন থাকছে এই দিকটাতে। এ বিন্দুতে কিউ এর জন্য যে বল থাকছে সেই বল কত? এফ এ ডি, তো ডাইরেকশন থাকছে এই দিকে। আচ্ছা, এই দুটো লব্ধি বল কোন দিকে যাচ্ছে? এই দুটো লব্ধি বল যাচ্ছে এই দিকটাতে। ভালো কথা। আচ্ছা, আবার এই যে সি বিন্দুতে থাকা মাইনাস কিউ আধানের জন্য এ বিন্দুতে যে বল ক্রিয়া করছে সেই বল কোন দিকে ক্রিয়া করছে? এই দিকে ক্রিয়া করছে, তাই তো? এই বরাবর ক্রিয়া করছে। আচ্ছা, সেই বলের মান আমি মনে করলাম, অন্য কালার দিয়ে সেই বলটাকে দেখাচ্ছি, সেই বলটার মান মনে করলাম আমি এটা। এর ভ্যালু কত? এর ভ্যালু হলো এফ এ, কার জন্য? সি এর জন্য, ঠিক আছে? আচ্ছা, এই তিনটি বল, এই বলটা এই বলটা এই বলটা, এই তিনটি বল কোন রেখা বরাবর ক্রিয়া করছে? এই রেখা বরাবর ক্রিয়া করছে, তাই তো?
তাহলে এই রেখা বরাবর এই তিনটি বলের কি পাচ্ছি আমি, সমষ্টি পাচ্ছি। আচ্ছা, আর কিউ বিন্দুতে এই যে কেন্দ্রে যে কিউ আধান আছে, কিউ আধানের জন্য একটা কি হচ্ছে, আকর্ষণ বল ক্রিয়া করছে। এটা কোন দিকে ক্রিয়া করছে, এই দিকে ক্রিয়া করছে। তাহলে বাকি তিনটি বলের লব্ধি ক্রিয়া করছে এই দিকে, আর এই আকর্ষণ বলের লব্ধি ক্রিয়া করছে এই দিকে। এই আকর্ষণ বলের লব্ধি আর বাকি তিনটি বলের লব্ধি যদি সমান হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, বস্তুটা সাম্যাবস্থায় আছে আমরা ধরতে পারবো। তাহলে প্রথম এই লব্ধি বলগুলোর পরিমাণ ধরে করি, এফ আর। তাহলে এফ আর এর ভ্যালু কত আসবে, এফ এ বি আর এফ এডি এরা পরস্পর 90 ডিগ্রিতে আছে। তাহলে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি। তাহলে আমি একবারে নিয়ে নিচ্ছি এফ এ বি cos 45 sin 45 একই ভ্যালু, তাও cos 45 লিখছি, cos 45 ডিগ্রি প্লাস মানে এফ এ বি এর এই রেজাল্টেন্ট বরাবর উপাংশ প্লাস এফ এডি cos 45 প্লাস এফ এসি। এফ এসির কোনো উপাংশ হবে না, কারণ এফ এসি এই বরাবরই ডাইরেক্ট কাজ করছে, তাই তো, এই সি বিন্দু থেকে। আচ্ছা, তাহলে এই তিনটির সমষ্টি কত হচ্ছে, সমষ্টি হচ্ছে এফ এ বির ভ্যালু কত, এফ এ বির ভ্যালু হলো কিউ এর এ বির ভ্যালু কিউ ইন্টু কিউ বাই 1/4 এপসাইলন নট, আমি আর লিখছি না, কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর কত এখানে, এ স্কোয়ার ইন্টু cos 45 ডিগ্রি মানে 1/√2 প্লাস এফ এডি এর ভ্যালু কত, এফ এডি এই বলটার ভ্যালু কত, সেম কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার ইন্টু 1/√2। আর এসির ভ্যালু কত, সেম এখানে কিউ ইন্টু কিউ। আর এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা দেখে এবার চেঞ্জ হয়ে গেছে, ডিস্টেন্সটা হলো গিয়ে √2a, ঠিক আছে, এ আর সি এর মধ্যে ডিস্টেন্স √2a এর স্কোয়ার। তাহলে আমরা যে বলটা পাচ্ছি সেই বলটা হলো কিউ স্কোয়ার 1/a স্কোয়ার 1/√2 প্লাস 1/√2 প্লাস 1/2। তাহলে আমরা যদি এটা সমীকরণ সমাধান করি, তাহলে এ স্কোয়ার বাই কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 2 প্লাস হাফ বা কিউ স্কোয়ার 2a স্কোয়ার ইন্টু √2 প্লাস 1। আচ্ছা, এটা গেল কি রেজাল্টেন্ট কোনগুলোর জন্য, ডি সি আর বি বিন্দুতে থাকা আধানের জন্য। আচ্ছা, এবার আমরা কার জন্য বার করব, এই কিউ আধানের জন্য বার করব। তাহলে কিউ আধানের জন্য রেজাল্টেন্ট কি আসবে, এফ এ ছোট হাতের কিউ কত আসবে, বড় হাতের কিউ ইন্টু কিউ, দুটো আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এ কিউ, তাই তো। মধ্যবর্তী দূরত্ব হলো আমরা অলরেডি বার করেছি, কত বার করেছি, AC/2। তাহলে AC/2 এর ভ্যালু কত, 1/√2 এর স্কোয়ার। তাহলে থাকছে কিউ ইন্টু কিউ ইন্টু এ স্কোয়ার, উপরে থাকছে 2, তাই তো। আচ্ছা, এই দুটো সমান করে দেবো আমরা, যদি আমাদের সমান হতে হয় তাহলে এফ এ কিউ ইকুয়াল টু বাকি তিনটে রেজাল্টেন্টের সমান, এফ রেজাল্টেন্ট। আচ্ছা, ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, 2QQ বাই এ স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার ইন্টু 2√2 প্লাস 1। এ স্কোয়ার কেটে গেল। আচ্ছা, কিউ আর একটা কিউ কাটলো, তাহলে কিউ ইকুয়াল টু থাকছে কিউ বাই 4 টু 1 প্লাস 2√2। এটাই হলো নির্ণেয় সম্পর্ক, ঠিক আছে। তাহলে 17 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 18 নম্বর অঙ্ক চলে যাই। এই 18 নম্বর অঙ্কটা আজকের লাস্ট অঙ্ক, আরও দুটো অঙ্ক তো বাকি আছে, সেটা আমরা কাল বা পরশু করে নেব। আচ্ছা, তারপরের দিন থেকে আমরা এই পরের টপিক নিয়ে শুরু করব। আচ্ছা, আজকের ভিডিও অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে, তাই একটার বেশি অঙ্ক আর করাবো না। আচ্ছা, শূন্যস্থানে রাখা দুটি সম আয়তনের কিন্তু বিপরীত তড়িৎগ্রস্ত ধাতব গোলকের মধ্যবর্তী দূরত্ব আর আকর্ষণ বল দিয়ে দিয়েছে। আচ্ছা, সম আয়তনের মানে দুজনের আয়তন
সমান বলেছে। ঠিক আছে, সমআয়তন কেন বলেছে সেটা আমরা এখনই বুঝতে পারবো। সমআয়তন শব্দটা এখানে কি মানে আছে বলেছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে 0.5 মিটার। আর আকর্ষণ বল কত বলে দিয়েছে, আকর্ষণ বল বলে দিয়েছে এফ সি বলে দিয়েছে 0.144 নিউটন। আচ্ছা, আকর্ষণ বল মানে কি, দুটো কি হবে, ভিন্ন তড়িৎগ্রস্ত হবে। তাহলে একটা যদি আমার Q1 হয় আর একটা যদি Q2 হয়, তাহলে Q1 আর Q2 কি হবে, পরস্পর ভিন্নধর্মী হবে। তাহলে একটাকে আমরা Q1 ধরছি আর একটাকে আমরা ধরছি -Q2 ধরছি। আচ্ছা, তাহলে যে ফর্মুলাটা আমরা পাচ্ছি সেটা কি, এফসি ইকুয়াল টু 1/4πε0, তাই তো, Q1 Q2/r মানে কত 0.5 স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 0.144 ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু Q1 Q2/0.5 স্কোয়ার মানে হাফের স্কোয়ার, মানে হাফের স্কোয়ার মানে 1/4, তাহলে 1/4, অর্থাৎ Q1 Q2 144 গুণ 4, 144/9 10⁻⁹। আচ্ছা, ইন্টু এখানে লিখতে পারি আমি 144 × 10⁻⁻12 ইন্টু 9 × 4। আচ্ছা, তাহলে 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে 3 × 4 = 12, 24, 36, 4 নং 36, তাহলে 4 × 10⁻⁻12 কি Q1 আর Q2 ভ্যালু। ঠিক আছে, সেটা তো পেলাম, বা সেটা কি কাজে লাগবে দেখি আমরা। বলেছে যখন গোলকদ্বয়কে কিছুক্ষণের জন্য ধাতব তার দ্বারা যুক্ত করা হলো, যখনই এই গোলকদ্বয়কে একটা ধাতব তার দ্বারা যুক্ত করে দিচ্ছে, তখন কি হচ্ছে, তাদের মধ্যে আধানের কি হচ্ছে, লেনদেন হচ্ছে। এবং আধানের লেনদেন কতক্ষণ হবে, যতক্ষণ পর্যন্ত দুজনার আধান সমান না হয়ে যায়। কারণ কি, আমরা জানি যেহেতু দুজনের আয়তন সমান, তাই দুজনের আধানের বলটন সমান। আর শুধুমাত্র আয়তন না, সম আকৃতিরও বটে, দুজনেই বল, তাই তো। তাহলে মোট আধান কত, মোট আধান Q1 - Q2। আচ্ছা, টাচ করার পরে বা স্পর্শ করার পরে দুজনেই আধান সমভাগে ভাগ হয়ে যাবে, আধান সমভাগে ভাগ হয়ে যাবে, তাই তো। তখন প্রথমটাতে আধান কত থাকবে, Q1 - Q2/2, আর একটাতেও আধান কত থাকবে, Q1 - Q2/2। সাপোজিংলি Q1 Q2 থেকে বড় আমরা ধরে নিয়েছি। তাহলে সেক্ষেত্রে আকর্ষণ বলের মান কত দাঁড়াচ্ছে, আকর্ষণ বলের মান দাঁড়াচ্ছে F = 1/4πε0 Q1/Q2 - Q2/2 ইন্টু Q1 - Q2/2 ইন্টু r²। কখন বলছে যখন ধাতব গোলক দুটিকে তার দ্বারা যুক্ত করা হয় তখন বিকর্ষণ বল হয় এত। তখন কি হচ্ছে, বিকর্ষণ বল হয়ে যাচ্ছে। কারণ কি, আধানের যখন বলটন হয়ে যাচ্ছে তখন দুজনকে কি হচ্ছে, মোট লব্ধি যে আধান থাকছে তার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুজনেই কি একই ধর্মী আধান হয়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে বিকর্ষণ বলের পরিমাণ কত বলেছে, পরিমাণ বলেছে বলছে 0.81 নিউটন। এখান থেকে আমরা পাচ্ছি 9 × 10⁹ ইন্টু Q1/Q2/2 এর স্কোয়ার। আচ্ছা, আর মানে আবার সেম 1/4
ইকুয়াল টু কি 0.81। আচ্ছা, তাহলে Q1 বাই Q1 মাইনাস Q2 বাই 2 ইকুয়াল টু 0.81 বাই 4 ইন্টু 9 ইন্টু 9, অর্থাৎ যদি আমি এখানে 81 লিখি, আমি লিখতে পারবো 10 টু দি পাওয়ার কত 11 মাইনাস 11 বাই 4 ইন্টু 9 এর স্কোয়ার, তাই তো। আচ্ছা, 9 থেকে 9 9 নং 81। আচ্ছা সরি, এখানে একটা 081 হবে, এটা 81 এটা 081 হবে, 081। তাই ভাবছি যে ক্যালকুলেশনটা কেন বাজে আসছে, আগেরটা তো সুন্দর হয়ে গেল। 081 ইন্টু 081, তাহলে থাকছে এখানে 81 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 বাই 4 ইন্টু 9, 9 থেকে 9 হলো। আচ্ছা, তাহলে Q1 মাইনাস Q2 ইকুয়াল টু হচ্ছে 2 দুগুণি, এটা স্কোয়ার রুট হয়ে যাবে, এটা স্কোয়ার রুট হয়ে গেলে কত থাকছে বাই 2 ইকুয়াল টু এর স্কোয়ার রুট মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 বাই 4, স্কোয়ার রুট থাকছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 2, অর্থাৎ Q1 মাইনাস Q2 ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম Q1 Q2 ইকুয়াল টু হলো, আমরা পেলাম কত পেলাম 4 ইন্টু 10 টু দি মাইনাস 12, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। আচ্ছা, আর Q1 মাইনাস Q2 ইকুয়াল টু আমরা পেলাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আমাদের বার করতে বলেছে Q1 অ্যান্ড Q2 কত, মানে AB বলে দিয়েছে, A মাইনাস বি বলে দিয়েছে, A আর বি বার করতে বলেছে। অনেকগুলো প্রসিডিওর আছে, আমাদের সবচেয়ে কমন প্রসিডিওর কি, যখনই A B আর A মাইনাস বি বা A প্লাস বি বার বলে দেবে, তখনই আমাদের যেটা বলে দেয়নি সেটা বার করতে হবে। মানে A মাইনাস বি বলে দিলে A প্লাস বি বার করতে হবে, A প্লাস বি বলে দিলে A মাইনাস বি বার করতে হবে। তাহলে আমাদের এখানে বার করতে হবে Q1 প্লাস Q2 ইকুয়াল টু, আমরা লিখতে পারি Q1 মাইনাস Q2 এর স্কোয়ার প্লাস 4 Q1 Q2। আচ্ছা, এই পুরোটার নিচে উপরে স্কোয়ার রুট, খুব স্বাভাবিক ব্যাপার, ফর্মুলা মুখস্থ করারও দরকার নেই, ইজিলি আমরা বার করতে পারি। A প্লাস বি এর স্কোয়ার যেহেতু আমরা নিচ্ছি, তার জন্য আমরা একটা এক্সট্রা মাইনাস 2 AB চলে আসছে, সেটাই ক্যালসেল আউট করার জন্য আরও একটা এক্সট্রা 2 AB নিতে হচ্ছে, তার জন্য 4 AB হয়ে যাচ্ছে। মানে আমাদের নর্মাল ফর্মুলায় আমরা লিখি A প্লাস বি এর স্কোয়ার ইকুয়াল টু কি A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB, তাই তো। আচ্ছা, তাহলে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2AB যদি লিখি, তাহলে আমাদের এক্সট্রা একটা 2AB আনতে হচ্ছে, সেটা ফলস আনতে হচ্ছে, তাই তো। তাহলে A মাইনাস বি স্কোয়ার প্লাস 4AB, এটা এখানে লেখা আছে। আচ্ছা, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। আচ্ছা, সেখান থেকে আমরা পাচ্ছি, দেখো 3 3 আর 9, 4 4 আর 16, তাহলে 9 প্লাস 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, অর্থাৎ 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, অর্থাৎ Q1 প্লাস Q2 ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর Q1 মাইনাস Q2 ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এখানে 12 না, এখানে 6 হবে, যেহেতু স্কোয়ার রুট আছে তাই অর্ধেক হয়ে গেল 6, এখানেও কী হবে 6 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা, এই দুটো সমাধান করে আমি পাচ্ছি, দুটো কিউ যোগ করলে পাচ্ছি 2Q ইকুয়াল টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, অর্থাৎ Q ইকুয়াল টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর Q2 ইকুয়াল টু, এখানে Q2 ভ্যালু বসালে, Q1 এর ভ্যালু বসালে Q2 ভ্যালু পাচ্ছি 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6।
তাই তো, এটাই হলো কি অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আমরা কত অঙ্ক করলাম? তাহলে আমরা আজকে এখানে 18টা অঙ্ক অবধি করলাম, মানে 8টা অঙ্ক করলাম, 10টা করা ছিল। আচ্ছা, আর 4টে অঙ্ক বাকি আছে, সেটা আমরা পরের লেকচারে করব। আর তারপরের লেকচারে আমরা পরের টপিক ভালোভাবে শুরু করব। ঠিক আছে, একটু লেন্দি বলে আমরা এখানে 8টা অঙ্কই করলাম, আরও 4টে অঙ্ক করলে আরও লেন্দি হয়ে যেত ভিডিওটা, সেটা আমি করতে চাইছি না। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কগুলো করবে, কোথাও প্রবলেম হলে আস্ক করবে। দেখো, অনেকটা লেন্দিভাবে, অনেকটা ভালোভাবে বুঝিয়ে করানো আছে, তাও কোথাও কোথাও আমি জাম্প করতে বাধ্য হয়েছি, কারণ সময় অনেকটা চলে যাচ্ছে। তাও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবে, আর যদি বুঝতে পারো তাহলে ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে, কারণ এইগুলো অনেক ভালোভাবে বোঝানো হয়েছে, কিন্তু এগুলো অলরেডি আমাদের আগে পড়ে থাকা উচিত। ঠিক আছে, এখানে ইলেকট্রিক্যাল কম, ভেক্টরই বেশি। এখানে পুরো ইলেকট্রিক্যাল চ্যাপ্টারটাতেই ভেক্টরের যোগ, ভেক্টরের গুণ খুব ভালোভাবে আমাদের রপ্ত হয়ে যায়। ইলেকট্রিক্যাল কম, এখানে ভেক্টরই বেশি। তাই যদি কারো ভেক্টর সম্পর্কে আইডিয়া থাকে, এইগুলোতে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। ঠিক আছে, চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।